বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2021 অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান। আসলে করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। আমি মনে করি যে অ্যাসাইনমেন্ট এটা একটা ভালো উদ্যোগ, কারণ দীর্ঘদিন পরীক্ষা না হয় এবং কোনো তাগিদ না থাকায়, স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার একটা শৈথিল্য আসছে। এটা আসলে জাতির জন্য খুবই দুঃখজনক, ক্ষতিকর, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, জাতির মেরুদণ্ডই ধ্বংস হওয়ার মতো হয়ে যায়। এই মুহূর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা এবং শিক্ষার কাঠামোকে ধরে রাখার একটা সুন্দর উদ্যোগ আমি মনে করি। আরেকটা বিষয় যে এই অ্যাসাইনমেন্টগুলো যদি অনলাইনের মাধ্যমে প্রেরণ করা যেত, পাঠানো যেত এবং মূল্যায়ন করা যেত, আরও সুন্দর হতো। যাই হোক, আজকের যে অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান 1, মানে প্রথম সপ্তাহের যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা, এটা নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের মধ্যে একটা কৌতূহল, আলোড়ন সৃষ্টি হয়েছে এবং একটা হতাশা, বিভ্রান্তি এবং ভয় কাজ করছে যে আমরা কোনটা গ্রহণ করব। এখানে যে মানটা আসছে, আমি দেখলাম যেটা 2 রকম মান আসছে, যে কেউ বলছে 20, কেউ বলছে 10। আজকের অ্যাসাইনমেন্টে আমি সেটাই সমাধান দিব ইনশাল্লাহ। আসলে অ্যাসাইনমেন্ট করাটার যে নিয়ম, এই নিয়মটা সবাই আমরা জানি। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো উত্তরপত্র যেন বিশুদ্ধ না হয়। বিশুদ্ধ যদি না হয় তাহলে সবই বরবাদ। বিশুদ্ধ হওয়াটাই মুখ্য, কারণ অনলাইনে যে অ্যাসাইনমেন্টগুলো পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জনপ্রিয়তা পাইছে যে অ্যাসাইনমেন্টগুলো, সেখানেও সূক্ষ্ম ভুল আছে। যদি আমরা কেমিস্ট্রি কথাই ধরি, যে কেমিস্ট্রির অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক জনপ্রিয় অ্যাসাইনমেন্টটা, সেখানে যে সূক্ষ্ম ভুলটা, যে ফসফরাসের যে ফসফরাস মৌলের যে ডায়াগ্রাম চিত্র, অর্থাৎ এর যে পরমাণুর চিত্রটা আঁকা হয়েছে, সেখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখানো হয়েছে। এখানে ফসফরাস ঠিক আছে, এখানে এটাকে প্রথম শেল ধরতে পারি আমরা। প্রথম শেল, পরের শেলে আছে 8টা ইলেকট্রন, জোড়ায় দিতে হবে, ঠিক আছে। কিন্তু সর্বশেষ স্তরের যে ইলেকট্রন 5টি, এই 5টাকে এভাবে দেখানো হয়েছে, অর্থাৎ 2টা জোড়া, 1টা বিজোড়। এটা কিন্তু আসলে ভুল। এই সূক্ষ্ম ভুলগুলো থাকা উচিত নয়। এটা সঠিক বিন্যাস হবে ফসফরাস প্রথম শেলে 2টা, পরের শেলে হবে 8টা, পরের শেলে হবে 3টা হবে বেজোড়, 1টা হবে জোড়া। এটাও সঠিক বিন্যাস। কারণ আমরা যদি অরবিটালের মাধ্যমে, উপস্তরের মাধ্যমে, অরবিটালের মাধ্যমে যদি বিন্যাসটা দেখাই, বিন্যাসটা হবে এরকম। এখানে 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এটা হলো বিন্যাস। এখন যদি উপস্তরকে আমরা ভাঙ্গাইয়া, উপস্তরকে যদি অরবিটালে ভাঙ্গাই, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, মানে পি উপস্তরে 3টা অরবিটাল। এখন 3টা অরবিটালে আছে 3টা ইলেকট্রন। এটা অবশ্যই জোড়ায় দেওয়া যাবে না। দেখা যায় সর্বশেষ স্তরে যে 5টা ইলেকট্রন, 1টা জোড়া আকারে আছে, 2টা জোড়া আকারে, 3টা আছে বেজোড় আকারে। অর্থাৎ তার বিন্যাসটা, প্রকৃত বিন্যাসটা হবে 3টা হবে বেজোড়, 1টা হবে জোড়া। কিন্তু দেখানো হচ্ছে এভাবে, এটা ঠিক না, এটা এভাবে করতে হবে। আরেকটা ভুল যেটা হচ্ছে, যে আমরা দেখি যে কিছু অ্যাসাইনমেন্টে অনলাইনে পাওয়া যায় 29 এভাবে করছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই 3dকে পরে লিখছে, 4s আগে লেখার পরে 3d এখানে লিখছে, 3d এখানে লিখছে 9, আর এখানে 1, এখানে 10 দিয়ে শেষ করছে, অর্থাৎ 3dকে পরে লিখছে, অর্থাৎ শক্তির উচ্চ ক্রম অনুসারে। আসলে ইলেকট্রন প্রবেশ করে এই ধারাবাহিকতায়, কিন্তু অবশ্যই আনসার করার সময় লিখতে হবে শক্তি স্তর অনুসারে, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই যে 3d শক্তি স্তরে, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে যে 3টা অরবিটাল একসঙ্গে দেখাইতে হবে। এখানে 10 হবে, এখানে 4h1 হবে। কিন্তু দেখানো হচ্ছে এভাবে কিছু অ্যাসাইনমেন্টে অনলাইনে পাওয়া যায়। এটা কিন্তু ভুল। এইসব সূক্ষ্ম ভুল যেন না হয়, এদিকে দৃষ্টি রাখতে হবে। যাই হোক, এখন মূল আলোচনায় যাই আমরা। যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, সেখানে যে একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন।
এখন এই কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত যে স্টেশনারির দোকানটিও খুলছে না, যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মানটা লেখা আছে এরকম, দাবি করছে আর কি এরকম যে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার কাগজের ভর 160 গ্রাম, এটা দাবি করছে দোকানি। এটা একটা লব্ধ একক, গ্রাম পার মিটার স্কোয়ার। এই লব্ধ এককটা পরিমাপ করতে হলে দুইটা রাশি মাপতে হবে, একটা হলো ভর আর একটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে জটিলতা হলো যে এখানে 2 সেন্টিমিটার পরপর দাগ কাটা, তার মানে হলো 2 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য মাপা যাবে না এবং বেজোড় দৈর্ঘ্যও মাপা সম্ভব না। দৈর্ঘ্য যে জোড়া আকারে হয় তাহলে মাপা যাবে। আরেকটা বিষয় হলো যে ভর মাপার ক্ষেত্রে যেটা বলছে যে নিক্তি তোমার বাসায় যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে ভর রেকর্ড হয় না, তার মানে 20 গ্রামের কম রেকর্ড হয় না। তাহলে এই নিক্তির সাহায্যে কোনো কিছু মাপতে হলে 20 গ্রামের উপরে হবে। কিন্তু আরেকটা বিষয় হলো যে যেহেতু 20 গ্রাম করে রেকর্ড হয়, কাজেই 20-এর গুণিতক মানগুলো নিতে হবে, অর্থাৎ ভরটা যেন 20-এর গুণিতক হয় এমন মান নিয়ে পরিমাপ করতে হবে। কারণ এখানে বলে দিয়েছে যে 8 গ্রামের কোনো বস্তুর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, কারণ 5 8 40 গ্রাম, 40 গ্রাম হলো 20-এর গুণিতক। এইখানে এই জটিলতা। কাজেই এইখানে যে কাগজটা এমনভাবে নিতে হবে যেন দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায় এবং ভরটাকেও সঠিকভাবে পরিমাপ করা যায়। তাহলে ক কোশ্চেনটা যেটা, ক এবং খ কোশ্চেন একদম সহজ। যে এখানে বলা হয়েছে যে 1 নম্বরের জন্য মাত্রা সমীকরণ লিখতে পারলে, বাকি যে এখানে 2 3 4 নম্বরগুলো এখানে দেওয়া নাই, অর্থাৎ মাত্রা সমীকরণ লিখতে পারলেই 1 নম্বর। কোন প্রশ্নের উত্তর এখানে কি করতে হবে, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। আমি এভাবে লিখব যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা। শুধু মাত্রাটা লিখলেই হলো। মাত্রাটা হলো এখানে আসলে কি আছে, গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে উপরে গ্রাম নিচে হলো মিটার স্কোয়ার। ভরের মাত্রা হলো কি এম, মাস থেকে আসছে, আর দৈর্ঘ্যের মাত্রা হলো এল, কিন্তু মিটার স্কোয়ার যেহেতু, তাহলে নিচ থেকে উপরে গেলে যদি আমরা এটাকে সহজ করে লিখি অর্থাৎ ভগ্নাংশ উঠাই দেই তাহলে এখানে -2 হয়ে যাবে। এটাই মাত্রা, এটার জন্যই 1 নাম্বার। ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা সবাই লিখতে পারবো এটা মাত্রা। যে মাত্রা হলো কোনো লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলো যে ঘাতে অর্থাৎ যে পাওয়ারে আছে, যে সূচকে আছে, এই সূচকটা প্রকাশ করে হলো মাত্রা। তো এখানে বড়টার সূচক হলো 1 মানে পাওয়ার 1, আর দৈর্ঘ্যের মাত্রা -2 মানে পাওয়ার হলো -2। এই পাওয়ারগুলো দেখানো হলো মাত্রা। তারপর হলো খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তর এখানে বলছে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। কিলোগ্রামে মাপলে এর একক কি দাঁড়াবে। আর আমরা যদি এখানে মূল্যায়ন নির্দেশনা দেখি, সেখানে কি বলছে যে প্রথম হলো কিলোগ্রামে পরিবর্তন করতে পারলে 1 নাম্বার, আর এটা হলো এসআই এককে লিখতে পারলে 1 নাম্বার। যদি কেউ এসআই একক লিখতে পারে তাহলে 1 নাম্বার পাবে, আর যদি কিলোগ্রামে পরিবর্তন করতে পারে এটার জন্য আরেকটা নাম্বার বরাদ্দ, সব মিলে 2 নাম্বার এখানে। তাহলে প্রথম হলো যে কিলোগ্রামে পরিবর্তন করা, দেওয়া আছে এখানে, দেওয়া আছে কাগজের মান সমান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এখন এটাকে আমরা যদি কিলোগ্রামে নিই, অর্থাৎ
গ্রামটা এখানে সিজিএস সিস্টেম আছে, এই গ্রামকে কিলোগ্রাম নিতে হবে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমরা এভাবে লিখি যে 160 গ্রাম বাই 1 মিটার স্কোয়ার। এখন এই কিলোগ্রাম 1 মিটার স্কোয়ার ঠিক আছে, এই 160 গ্রামকে আমার নিতে হবে, 160 গ্রামকে 1000 দ্বারা ভাগ 60কে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1000 গ্রামে হলো 1 কেজি। এখানে 160, তখন এটা হলো কিলোগ্রাম, এটা হলো কিলোগ্রাম, আর এটা হলো মিটার। এখন উপরের কাজটা হলো 160 দিয়ে ভাগ করলে 3টা শূন্যের ব্যাপার, তাহলে দশমিকটা যে এখানে মনে করি আছে, এখান থেকে এখানে চলে আসবে। তাহলে আমরা লিখব 0.16। এরপরে শূন্য একটা আছে, এটা লেখার কোনো প্রয়োজন নাই, এটা হয়ে গেল কিলোগ্রাম হয়ে গেল, কিলোগ্রাম। আর নিচে হলো 1 মিটার স্কোয়ার। মানে এটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে 0.16 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এই হলো কিলোগ্রামে প্রকাশ করা। আরেকটা বিষয় এখানে, যে প্রথম যেটা ছিল গ্রাম পার মিটার স্কোয়ার, এখানে এমকেএস এবং সিজিএস এর মিশ্রণ করা একটা একক, কারণ এই গ্রামটা হলো সিজিএস সিস্টেমে, মিটারটা হলো এমকেএস সিস্টেমে। এসআই সিস্টেমটা হলো সিস্টেম ইন্টারন্যাশনাল মিটার কিলোগ্রাম সেকেন্ড প্রক্রিয়া। যেহেতু এখানে গ্রামটা আছে সিজিএস সিস্টেমে, দৈর্ঘ্য আছে মিটার এমকেএস সিস্টেমে, দুটাকে নিতে হবে এমকেএস সিস্টেমে, কিন্তু এখন কিন্তু এমকেএস সিস্টেম এসে পড়ছে। এটাকে এখন এসআই এককে লিখলে, অতএব এসআই এককে কাগজের মান হবে 0. কেজি পার মিটার স্কোয়ার। এখানে যে এককটা লিখতে পারা, এটার জন্য একটা নাম্বার বরাদ্দ আছে। তাহলে এখানে কিলোগ্রামে পরিবর্তন করা একটা, আর এসআই লিখতে পারা একটা, দুইটা বিষয় এখানে থাকতে হবে। এ হলো খ নং প্রশ্নের উত্তর। এখন ছোট কোশ্চেনটা যেটা, এখন এটা আমরা করব। ঘ নং প্রশ্নের উত্তর। এখানে বলছে কি যে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখানে কাগজের মান দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার কাগজের ভর হলো 160 গ্রাম। আর পাতার যে সাইজ দেওয়া আছে 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। কিন্তু সমস্যা হলো এই যে এককটা, এটাকে যাচাই করতে হলে আমার দুইটা রাশি পরিমাপ করতে হবে, একটা দৈর্ঘ্যের রাশি আর একটা ভরের রাশি। কিন্তু বাসায় যে স্কেল আছে, যে ফিতাটা আছে, মাপার যে ফিতাটা আছে, এটা এমন একটা ফিতা যে ফিতায় 2 সেন্টিমিটার পর পর দাগ কাটা, তার মানে 2 সেন্টিমিটার নিচে পরিমাপ করা যাবে না। আরেকটা বিষয় হলো, যেহেতু মাঝখানে দাগ নাই, কাজেই বড় দৈর্ঘ্য মাপতে হলে সেটা এমন হতে হবে যেটা 2 এর গুণিতক। 2 এর গুণিতক মানে জোড় সংখ্যার দৈর্ঘ্য মাপা যাবে, বেজোড় সংখ্যা মাপা যাবে না, কারণ কাগজটা তো আর কাটা যাবে না, কাগজকে পূর্ণ রেখে হিসাব করতে হবে, না কেটে। আরেকটা বিষয় হলো, যখন আমরা ভর পরিমাপ করব সেক্ষেত্রে সমস্যা হলো, বাসায় যে নিক্তিটা আছে ডিজিটাল নিক্তি, সেটা 20 গ্রামের নিচে রেকর্ড হয় না। তার মানে 20 গ্রামের ক্রম কোনো কিছু রাখলে সেটা মান দেখাবে না, রেকর্ড করবে না, অর্থাৎ পরিমাপ করা যাবে না 20 গ্রামের উপরে। আর 20 গ্রামের উপরে হলেও আরেকটা সমস্যা, যে 20-এর গুণিতক আকারে যে মানগুলো, যে 20 গ্রাম, 40 গ্রাম, 60 গ্রাম, 80 গ্রাম, এই ধরনের মান, এই ধরনের যে পরিমাণটা এখানে রেকর্ড করা যাবে, বাকিগুলো করা যাবে না। কাজে এখানেও একটা সমস্যা। এই দুইটা বিষয় চিন্তা করে যে কমপক্ষে কতগুলো কাগজ নিয়ে এটা পরিমাপ করা যায়, এটি বলছে যে এবার নিশ্চিত হওয়ার জন্য তবে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। উত্তরের সপক্ষে যুক্তি, সেক্ষেত্রে সপক্ষে যুক্তি দেখাতে পারলে একটা নাম্বার আছে, সঠিক সংখ্যা লিখতে পারলে একটা, আর যে কোনো সংখ্যা লিখতে পারলে। এখন আমরা দেখি যে কাগজের মানটা কেমন আছে। যে দেওয়া আছে
দেওয়া আছে প্রতি কাগজের সাইজ, প্রতি কাগজের সাইজ, প্রতি কাগজের সাইজ সমান 65 সেন্টিমিটার পূরণ 75 সেন্টিমিটার। এটা এমন একটা সাইজ যে সাইজ দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আছে, এই দৈর্ঘ্য প্রস্থ এই বাসায় যে ফিতাটা আছে ফিতায় পরিমাপ করা যাবে না, কারণ এখানে দৈর্ঘ্য বেজুর সংখ্যা, প্রস্থ বেজুর সংখ্যা। প্রস্থ হলো 65, দৈর্ঘ্য হলো 75। এই বেজুর সংখ্যার দৈর্ঘ্য এই বাসার ফিতায় পরিমাপ করা যাবে না। এখন কি করব আমরা? এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এরকম হবে যে এরকম একটা কাগজ, এখানে হলো 65 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার, এটা হলো 75 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই বাসায় যে ফিতায় পরিমাপ করা যাবে না। এখন কি করা যায়? আমরা যেখানে একটা টেকনিক অবলম্বন করি তাহলে দুটি কাগজেই এই দৈর্ঘ্য প্রস্থের মোট পরিমাণটা পরিমাপ করা যায়। তারপরে ভরের ব্যাপারটা আমরা পরে আসছি। আসলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই কার্যকরী, খুবই উপকারী হবে যদি সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখে নাও। আমি সম্পূর্ণ দেখাচ্ছি একটা নির্ভুল যে উত্তরপত্র এখান থেকে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবে এবং সকল যে দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব এটা অবসান ঘটবে। আমরা যে টেকনিক অবলম্বন করি, অর্থাৎ দুইটি কাগজ যদি আমরা নেই, প্রথম নিব আমরা এভাবে নিব একটি কাগজ, এই কাগজের পাশে আরেকটা কাগজ নিব, এটা হলো 65 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার। এখন আরেকটা কাগজ পাশাপাশি বসাই, তাহলে দুইটি কাগজের মোট প্রস্থ যেটা এদিকে 65 আর এটার হলো 65, মোট হলো 130 সেন্টিমিটার, 130 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার, দুইটি কাগজের মোট প্রস্থ 130 সেন্টিমিটার আমরা পরিমাপ করতে পারবো আমার বাসায় যে ফিতা এটা ব্যবহার করে। আচ্ছা, এখন কিন্তু এইদিকে কিন্তু 75 সেন্টিমিটার, এটা কিন্তু এভাবে পরিমাপ করতে পারবো না। এখন একটা টেকনিক অবলম্বন করি। এখন কি করব? একটি কাগজ ঠিক রেখে পাশের কাগজটিকে নিচে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যে কাগজটা বসানো আছে এটা এভাবে রাখবো, পাশের কাগজটিকে আমরা নিচে বসাবো। পাশের কাগজকে নিচে বসাই তাহলে দেখা যায় এদিকে 65, সমস্যা নাই, ওটা তো আমরা মোট প্রস্থ কিন্তু আগেই পরিমাপ করে ফেলছি। আর এখানে আছে কি 75 সেন্টিমিটার, এদিকে আছে 75 সেন্টিমিটার। তাই 75 পূরণ 2 সমান হলো 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার জোড় সংখ্যা আছে। আমরা এভাবে এই দুইটি পাতার মোট যে দৈর্ঘ্য এটাও কিন্তু পরিমাপ করতে পারবো, অর্থাৎ এই আমার যে বাসায় যে ফিতা, এই ফিতার সাহায্যে দুইটি পাতার মোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তাহলে আমরা এখন পেয়ে গেলাম দুটি কাগজের মোট প্রস্থ 130 সেন্টিমিটার আর দুটি কাগজের মোট দৈর্ঘ্য হলো 150 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ দুটি কাগজ দ্বারা আমার যে একটি রাশি পরিমাপ করা কমপ্লিট হলো আর কি, দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন আমরা দেখব এই দুটি কাগজের মোট ক্ষেত্রফল কত। আচ্ছা, যে একটি কাগজের ক্ষেত্রফল, একটি কাগজের ক্ষেত্রফল আমরা দেখি কত। একটি কাগজের ক্ষেত্রফল সমান হলো 65 পূরণ 75 মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার, না এটা হলো সেন্টিমিটার, এটা হলো সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার হবে এটা, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা গুণ করলে আসে 4875 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। আমরা যদি এটাকে মিটারে নেই, কারণ হলো যে কাগজের মানটা দেওয়া আছে কিন্তু মিটার স্কোয়ারে, কাজে মিটার স্কোয়ারে যদি নেই আমরা তাহলে কি করব? এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই দৈর্ঘ্যকে ভাগ করতে 100 দ্বারা, প্রস্থকে ভাগ করতে 100 দ্বারা, অর্থাৎ 4875কে ভাগ করতে হবে 100 পূরণ 100 দ্বারা, তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে। তাই ভাগ করলে যে মানটা আসে আমরা দেখি,
এখানে মানটা আসতেছে 0.4875, অর্থাৎ 0.4875 মিটার স্কোয়ার আসলো আমার। এটা হলো একটি কাগজের ক্ষেত্রফল আসছে আমার। এটা হলো একটি কাগজের ক্ষেত্রফল 0.4875 মিটার স্কোয়ার, কিন্তু আমি কাগজ নিয়েছি কয়টা? 2টি। অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ একটি কাগজের ক্ষেত্রফল সমান 0.4875 মিটার স্কোয়ার বর্গমিটার। আমি কিন্তু কাগজ নিচ্ছি দুইটা কাগজের দ্বারাই আমি টেকনিক অবলম্বন করে 2টি কাগজের মোট ক্ষেত্রফল আমি পরিমাপ করতে পেরেছি। তার মানে 2টি কাগজের ক্ষেত্রফল হবে 0.4875 পূরণ হলো 2। এখানে এত বর্গমিটার, এটা মিটার স্কোয়ার, আমরা মিটার স্কোয়ার এভাবেই লিখি, মিটার স্কোয়ার। আচ্ছা, গুণ করলে আসতেছে 5 × 10 = 0, হাতে রইল 1, 7 × 14, 15 হাতে রইল 1, 8 × 16 আর 17, 7 হাতে রইল 1, 4 × 8 আর 1 9। দশমিক হবে 4 ঘর, এখানে আমরা দশমিক নেব। এত মিটার স্কোয়ার, অর্থাৎ 2টি কাগজের মোট ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে 0টা বাদ দিব, তাহলে হচ্ছে কত? 0.975 মিটার স্কোয়ার। আমরা কিন্তু এই যে আমার যে লব্ধ রাশিটা গ্রাম পার মিটার স্কোয়ার, এখানে কিন্তু একটা রাশি আমি মেপে ফেলছি, যে দৈর্ঘ্য মানে কাগজের ক্ষেত্রফলটা আমরা কিন্তু পরিমাপ করতে পেরেছি। এখন হলো ভরের বিষয়টা। যেহেতু কাগজের মান যেহেতু কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 1 মিটার স্কোয়ার কাগজের ভর 160 গ্রাম। অতএব আমি 2টি কাগজের ক্ষেত্রফল পেয়েছি কত? 0.975 মিটার স্কোয়ার। অতএব আমরা বের করব 0.975 মিটার স্কোয়ার কাগজের ভর 0.975 পূরণ হলো 160, এত গ্রাম। মানটা আসতেছে 156 গ্রাম। 156 গ্রাম, অর্থাৎ আমি যে 2টি কাগজ দ্বারা আমার দৈর্ঘ্য প্রস্থ মাপতে পেরেছি ফিতার সাহায্যে, কিন্তু 2টি কাগজের যে ভর আসছে, ভরটা হলো 156 গ্রাম। এখানে হলো সমস্যা, এই 156 গ্রাম কিন্তু আমি আমার যে নিক্তিটা আছে ডিজিটাল, এই নিক্তি দ্বারা মাপতে পারবো না, কারণ এই 156 কিন্তু 20-এর গুণিতক না। তাহলে কি করা যায়? মানে এই সমস্যা সমাধান করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হলো, একটু লিখবো এখানে, যেহেতু 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না, তাই ভর হিসাবে এমনভাবে নিতে হবে যা 20-এর গুণিতক হয়, 20-এর গুণিতক হয়। তাহলে আমরা এখন কাজ করি যে 156
পূরণ 1 সমান 156, যা 20 দ্বারা বিভাজ্য নয়, মানে 20-এর গুণিতক নয়, এটা গ্রহণযোগ্য নয়। 156 পূরণ 2 সমান আসছে 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 10 আর 1 11, 1 হাতের হলো 1, 3 312, যা আমরা এখানে কমা দিয়ে যাই, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এটাও তাহলে গ্রহণ করা যাবে না, এই ভরটাও মাপা যাবে না, নেওয়া যাবে না। আমরা যদি 156 পূরণ 3 নেই, 318, 8 হাতের হলো 1, 3 15, 16, 6 হাতের হলো 1, 3 3 468, যা 20 দ্বারা বিভাজ্য নয়, এটাও গ্রহণযোগ্য না, তাহলে এটাও নেওয়া যাবে না। 156 পূরণ 4, 424 4, 4 × 4 = 6, 624, যা 20 দ্বারা বিভাজ্য নয়, কাজে এটাও বাসার নিক্তি দ্বারা পরিমাপ করা যাবে না। 156 পূরণ হলো 5 সমান আসে কত, 5 × 30 = 0, 0 হাতের হলো কত 3, 780, এখানে এত হয়। এই যে গুণ করলাম 556কে 5 দ্বারা গুণ করে 780 হয়, এটা 20 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, তাহলে বিভাজ্য হয়ে গেছে। অর্থাৎ এমন একটা ভর আমরা পেয়ে গেছি যা হলো 20-এর গুণিতক, তাহলে এই ভরটা আমার যে নিক্তিটা আছে, নিক্তির সাহায্যে পরিমাপ করা যাবে। সুতরাং আমি কিন্তু কাজটা কমপ্লিট করতে পেরেছি। সুতরাং আমরা লিখব সুতরাং মোট কাগজ লাগবে। সুতরাং মোট কাগজ লাগবে 2কে গুণ করবো কত দ্বারা, 5 দ্বারা। আমরা প্রথম 2টা কাগজ নিয়েছিলাম আর ভরকে আমরা 5 বার গুণ করছি, সুতরাং 5 দুগুণে 10টি সমান 10টি। তাহলে আমরা কি কমপক্ষে 10টি কাগজ দিয়েই 10টি কাগজ কিনলেই আমরা এইটা যাচাই করতে পারবো, মানে আমরা নিশ্চিত হতে পারবো যে এটা কি ঠিক আছে কিনা। তাহলে এখানে আমরা রেজাল্ট হলো 10, আর যেখানে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে সেখানে নাম্বারটা 2 ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ করা। একটা হলো যুক্তি দেখাতে পারলে একটা নাম্বার, এই যুক্তি দেখাতে পারলাম আমরা এটাকে টেকনিক অবলম্বন করে, এই একটা বিষয়। আর সঠিক সংখ্যা লিখতে পারলে 10, এটার জন্য নাম্বার আছে। আর যে কোনো সংখ্যা লিখতে পারলেও একটা নাম্বার থাকবে, 1 পাওয়া যাবে। তোমরা বলতেছো যে 20 হবে, 20 লিখলেও একটা নাম্বার হয়তো পাওয়া যাবে, দিবে, কিন্তু সঠিক সংখ্যাটা হলো 10। তাহলে আমরা ঘ প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এখন আমরা যাব বড় কোশ্চেন, যেটা এখানেও একটা বিভ্রান্তি আছে যে আমরা কিভাবে কোনটা করব। এখানে বলা হয়েছে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে এত গ্রাম/মিটার², তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান হলো 0.5। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। তাহলে আসলে কিন্তু এটা ভিন্ন একটা কোশ্চেন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে এবং এইটা নিয়েই এই মান থেকে উত্তরপত্র করতে হবে। তার উল্লেখ করা আছে যে এখানে যদি লেখা থাকে এত গ্রাম/মিটার², এখানে চূড়ান্ত ত্রুটির মান দেওয়া আছে, তাহলে নির্ণীত মানে কতটুকু সূক্ষ্মতা বা নির্ভুল এটা বের করতে হবে। আসলে এটার জন্য কিন্তু আমার ওই পূর্বের আলোচনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আগে লেখা ছিল একটা, এখন কিন্তু লেখা আরেকটা। এখন যদি এই মান লেখা থাকে কাগজে এবং সেখানে কিন্তু চূড়ান্ত ত্রুটির মানও দেওয়া আছে, সেক্ষেত্রে আমার যে নির্ণীত মানটা কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল সেটা যাচাই করতে হবে। তাহলে এখানে আমরা যাব ঘ নং প্রশ্নের উত্তরে। বড় ঘ নং প্রশ্নের উত্তর। এখানে দেওয়া আছে কাগজের মান, আসলে এটাকে আমার ধরতে হবে এটাই, যদি লেখা থাকে তাহলে এটা হিসাব করতে হবে আমাকে। তাহলে এখানে
দেওয়া আছে কাগজের মান, দেওয়া আছে কাগজের মান, কাগজের মান 120 প্লাস মাইনাস 0.5 0.5। এখানে হলো এককটা হলো গ্রাম পার মিটার স্কোয়ার। এখন যেহেতু যদি লেখা থাকে এইটা, এখন এইটা ধরে কিন্তু আমার একটা রেজাল্ট তৈরি করতে হবে। এখন কাগজের মান যেহেতু 120 গ্রাম পার মিটার স্কোয়ার, তার থেকে 0.5 বেশি না হয় কম, তাহলে আমরা লিখতে পারি অতএব কাগজের সবচেয়ে ছোট মান -120 মাইনাস হলো 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার সমান হবে 119.5 গ্রাম পার মিটার স্কোয়ার। আবার কাগজের সবচেয়ে বড় মান 120 প্লাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার সমান হবে 120.5 গ্রাম পার মিটার স্কোয়ার। আর দেওয়া আছে কি চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে, চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে কত, চূড়ান্ত ত্রুটি সমান দেওয়া আছে 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, এখন যে বিষয়টা যে আগে আমার কিন্তু বের করতে হবে আপেক্ষিক ত্রুটি, মানে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তারপরে হলো সূক্ষ্মতার বিষয়টা। তো এখন আমার সূত্র হলো যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। কিন্তু এখানে একটা বিষয় হলো পরিমাপ করা মান কিন্তু দেওয়া নাই, এটা ধরে নিতে হবে। ধরি পরিমাপ করা মান সমান x গ্রাম পার মিটার স্কোয়ার। এটা আমার ধরে নিতে হবে, গ্রাম পার মিটার স্কোয়ার, এটা ধরে নিতে হবে। আবার সূত্রটা কি আমরা জানি, আমরা জানি চূড়ান্ত ত্রুটি সমান বড় মান মাইনাস পরিমাপ করা মান। অতএব বা বান দেখা যায় এখানে যে চূড়ান্ত ত্রুটি 0.5 আর এখানে বড় মান দেওয়া আছে 120.5, পরিমাপ করা মানকে আমি x ধরছি। অতএব x সমান আমরা পাচ্ছি এখানে 120.5 মাইনাস 0.5, এখানে বা লেখা যায়। অতএব x সমান 120, এটি পরিমাপ করা মান, এত গ্রাম পার মিটার স্কোয়ার। অথবা আরেকভাবে লেখা যায়, অথবা চূড়ান্ত ত্রুটি সমান পরিমাপ করা মান মাইনাস ছোট মান। বা আমি লিখতে পারি চূড়ান্ত ত্রুটির জায়গায় লিখবো আমরা 0.5 0.5, পরিমাপ মান ধরা হয়েছে কত x
-2টা মান হলো 119.5। আমরা যদি পক্ষান্তর করি তাহলে আসছে x, অতএব x সমান 19.5 যোগ হলো 0.5, অতএব x সমান 120 গ্রাম পার মিটার স্কয়ার। অর্থাৎ দুইভাবেই আমরা এই পরিমাপ করা মানটা পাচ্ছি 120 গ্রাম পার মিটার স্কয়ার। এখন কিন্তু সূত্রে যা দরকার সব আমরা পেয়ে গেছি। আমরা এখন আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো। অতএব আপেক্ষিক ত্রুটি সমান আসতেছে, এখানে সূত্রটা হলো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। পরিমাপ করা মান সমান এখানে লেখা যায় চূড়ান্ত ত্রুটি হলো 0.5 আর পরিমাপ করা মান আসছে আমার 120। আমরা যেটাকে ভাগ করি আসে 0.004। এখানে এককটা হবে গ্রাম পার মিটার স্কয়ার, এখানেও একক কিন্তু গ্রাম পার মিটার স্কয়ার। আর যেহেতু অনুপাতের একক নাই, এককটা চলে যাবে, তো মানটা আসছে 0.004, অর্থাৎ 0.004 একক আসছে, এত মানটা আসছে। এখন যদি আমরা শতকরায় যাই, অতএব শতকরা হিসাবে আপেক্ষিক ত্রুটি সমান, আমরা জানি 100 দ্বারা গুণ করলেই কিন্তু শতকরা পাওয়া যায়, অর্থাৎ 0.004 পূরণ হলো 100, 1% হয়ে যাবে, সমান হবে 0.4%। এটা কিন্তু আপেক্ষিক ত্রুটি। কিন্তু প্রশ্ন হলো যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে কি, যে তোমার নির্ণীত মানে কতটুকু সূক্ষ্ম, নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, মানে নির্ভুলটা বের করতে হবে। এখন কিন্তু আরেকটা কাজ আমার করতে হবে, সেটা হলো 100 থেকে আমার বিয়োগ করতে হবে। অতএব নির্ভুল বা সূক্ষ্মতা, অতএব নির্ভুলতা বা সূক্ষ্মতা যেটাই বলি, 100 বিয়োগ 0.04, এটাকে পার্সেন্ট দিতে পারি, সমান হলো 99 অর্থাৎ 99.6%। এটি আনসার যে আমার এখানে যে সূক্ষ্মতা মানে নির্ভুল কতটুকু নির্ভুল, অতএব এখানে লিখতে হবে অতএব নির্ভুলতা এত %।